জানেন হবিগঞ্জের বিষয়টা, সেখানে এনসিপির সঙ্গে বিএনপির দফায় দফায় সংঘর্ষ, এনসিপির লোকেরা আহত, শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরকে এনসিপিকে হবিগঞ্জে ঢুকতে দেওয়া হয়নি, তারা শেষ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে সেখান থেকে ঢাকা চলে এসেছেন। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি হয়েছে, এর আগে বিএনপি এর হাতে মারধরের শিকার হয়েছেন এবং অভিযোগ করা হয় যে জিকে গৌস যিনি বিএনপি নেতা, তিনি এই হামলার পিছনে দায়ী। আপনি এও জানেন যে পাবনাতে জামাত ইসলামের এমপির মসজিদে ইমামতি করা নিয়ে সেখানে বিএনপি বাধা দিয়েছে। ওই যে নিজামী সাহেবের ছেলে, কি যেন নাম, ডক্টর মোমেনুর রহমান নাজিব না যেন কি নাম, এমপি উনি বর্তমানে, তো বাধা দিয়েছে। সেখানে বাধা দিয়েছে আবার প্রধানমন্ত্রীর নব্য রাজনৈতিক উপদেষ্টা সাইদ আব্দুল্লাহ, উনি এক সময় খুব মানে ইয়ে ছিল আর কি, ওই যে খুব সৎ সাহসী লোক ছিল, এখন চুপচাপ বিএনপির বিরুদ্ধে কিছু বলেন আর কি। এগুলো দেখতেছি, বয়স তো কম হয়নি আমাদের, এবার দেখতেছি আর কি যে কে কি করে। তো এখন এই যখন অবস্থা, আপনার কাছে কি মনে হয় যে তারেক রহমান হঠাৎ করে এনসিপির উপরে, কারণ হবিগঞ্জে বিএনপি যা করেছে অবশ্যই প্রধানমন্ত্রী জানে, আমরা তো হাসিনার আমলের মতো চাই না যে সবাই দোষী শুধু প্রধানমন্ত্রীর নির্দোষ, আপনি যা খুশি বলেন, হাসিনার বিরুদ্ধে বলা যাবে না, আপাকে ভুল বোঝানো হয়েছে, আমরা তো সেই আমল চাই না। তাহলে এই যে হবিগঞ্জে এনসিপির উপরে এত বড় হামলা হয়ে গেল, তারেক রহমান জানেন, অবশ্যই জানে। এখন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে যে 18তম ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে এবং আজকে অলরেডি এই বিষয় নিয়ে তারেক রহমানকে যাতে ভারতে নেওয়া যায় এই জন্য দীনেশ ত্রিবেদী, যিনি বলেছেন একই আকাশ একই বাতাস একই কষ্ট, তিনি আজকে সাক্ষাৎ করেছেন খলিলুর রহমানের সঙ্গে এবং শামাবাইদের সঙ্গে যে তারেক রহমান কিভাবে সেখানে নেওয়া যায়। এবং তারেক রহমানও কি ভারত সফরের পূর্বে ভারতকে খুশি করতেই এই এনসিপির উপর নির্যাতন চালাচ্ছেন, যেহেতু ভারত এনসিপিকে ঘৃণা করে, এই জন্য তারেক রহমান এনসিপির নির্যাতন করে কি ভারতকে খুশি করতে যাচ্ছেন? আপনার কি মনে হয়? আমি এত গভীরে যাব না, কারণ আমার বিদ্যা বুদ্ধি কম, লেখাপড়া কম, বুঝি কম, রাজনীতিটা বুঝি না। এখন যারা বোঝে তারা যা বলে আমি তা বুঝি না, সমস্যা হচ্ছে আমার এখানে। এনসিপি তাদের অনুষ্ঠান করতে পারে নাই, মাঝপথে বাধাগ্রস্ত হয়ে গেল, এবং কে করলো? বিএনপি। বিএনপির সাথে এনসিপির দ্বন্দ্ব কারণটা কি? আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, অনেক জায়গায় পাবনার কথা বললেন, পাবনাতেও কিন্তু একই অবস্থা সৃষ্টি হয়েছে, অর্থাৎ মসজিদের নামাজ নেওয়া সৃষ্টি হয়েছে, সেখানে বিএনপি কাজ করতেছে। এটা হচ্ছে লোকাল কর্তৃত্ব, খেয়াল করবেন, স্থানীয় কর্তৃত্বে এগুলো হতে পারে। এটা ওই এনতে দেখেন, এখানে হুট করে জাতীয় জায়গায় যা দরকার নেই, লোকাল কর্তৃত্ব হতেই পারে। এনসিপি ধরেন যেখানে যাচ্ছে সেখানে তারা বক্তব্য রাখতেছে, এবং তাদের বক্তব্যটা কিন্তু এখন পুরোপুরি সরকারের বিরুদ্ধে, এবং তারেক রহমানকে চ্যালেঞ্জ করেছে, তারা ওপেন চ্যালেঞ্জ করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এখন তাকে উদ্দেশ্যের কথা বলতেছে। আপনি লক্ষ্য রাখবেন, যখন দলের চেয়ারম্যান বা শীর্ষ ব্যক্তিদের কথা বলা হয় তখন কিন্তু অনেকটা জিনিস বেসামাল হয়ে যায়। কর্মীরা, নেতারা সবসময় মানে দলের নেতাকে, আর সেই নেতাকে যখন বিভিন্ন স্থলে বলে কৌশলে সরাসরি অভিযুক্ত করা হয়, বলা হয় যে আরেক ফ্যাসিবাদী সরকার, এবং হাসিনা তো তারা হিসেবে তাকেও তারাবো, কেন করবেন। কিন্তু এই যে কথাগুলো আসতেছে, কিন্তু এত এক্সট্রিম কথা কি দরকার? এখন তো এক্সট্রিম দরকার নাই। তো এনসিপি কে বুঝতে হবে এটা কিন্তু সেই 5ই আগস্ট না, বা পূর্ববর্তী সময় না, যখন পুরা জাতি দলবন্ধ নির্বিশেষে তাদের সাথে ছিল। এখন তা নাই তো, এখন তো বিএনপি তো ভিন্ন হয়ে গেছে, জামাত ভিন্ন হয়ে গেছে, অন্যান্য দল ভিন্ন হয়ে গেছে, জাতীয় পার্টি ভিন্ন জায়গায় অবস্থান করছে। কিন্তু তাহলে আমরা তো বিরোধী দল, তাহলে আমরা কি বলবো যে তারেক রহমান ভালো মানুষ, ওনার সরকার থাকুক? এখন তারেক রহমান কি ফ্যাসিস্ট বলা হয় সরাব, এগুলো তো পলিটিক্যাল বক্তব্য, আপনিও জানেন আমিও জানি যে 5 বছর পর নির্বাচন হবে না, কিন্তু বললে সমস্যা কি? আমি বলছি, শুনে, এই যে বললে সমস্যাটা কি? আপনি একটা কথা খেয়াল রাখবেন, আপনি কোথায় বলতেছেন, এদিকে আমেরিকাতে বলতেছেন, ইউরোপে বলতেছেন, না বাংলাদেশে বলতেছেন? এক একটা পলিটিক্যাল কালচার থাকে, রাজনীতি সংস্কৃতি। আমাদের সংস্কৃতি কিন্তু অশ্রেষ্ঠ সংস্কৃতি। এখানে দলীয় প্রধানকে কিছু বললে দল সেখানে রিয়াক্ট করে, কিন্তু এখানে দলের চেয়ারম্যান জানেও না, সভাপতি জানবেও না, কিন্তু এটা হচ্ছে তাদের ব্যক্তিগত পর্যায় থেকে তারা শো করে এটা যে আমার নেতাই শ্রেষ্ঠ, কেন ভুল করতেছে, মাত্র ক্ষমতায় আসছি, আমরা কি করছি, কিছুই তো করি নাই, এটা তাদের অভিব্যক্তি। কিন্তু এখন এখানে যদি হুট করে বলি তারেক রহমান কথা বলছে, না, তারেক রহমান না, এখানে সম্পূর্ণ জিনিসটা হচ্ছে লোকাল। আবার দেখেন, এনসিপি কমিটি করতে যেহেতু অনেক ভুল করেছে, এই কমিটি তো অনেক আসে নাই, যায় নাই, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে। কিন্তু অর্থাৎ এনসিপি দলটা এই মুহূর্তে পার্লামেন্টের 3য় দল, এই দলটা যাতে বিকশিত না হয় সেই চেষ্টা করা হচ্ছে। এর সাথে কি আছে আমি স্পষ্ট বলে দিচ্ছি, এনসিপি যাতে বিকশিত হতে না পারে, প্রথম চাবে কি আওয়ামী লীগ স্টেট, দ্বিতীয় চাবে কি বিএনপি। বিএনপি কেন চাবে? বিএনপি এই জন্য চাবে, এনসিপির কথাবার্তা পলিসিগুলি তাদের সাথে মিলে না। জুলাই সনদ দিয়ে ফাইটটা দিচ্ছে কে? এনসিপি। তো এনসিপি তো কথা বলবি, আর বিএনপি তো যেহেতু এটাকে লানের ভর করে দিয়েছে এবং তাদের নিজের সবাইতে আনবে, অতএব দ্বন্দ্বটা থাকবে। দেখেন মূল দ্বন্দ্বটা কোথায়? মূল দ্বন্দ্ব হচ্ছে জুলাই সনদ। এই যে সংবিধানে যে একই সাথে দুইটা হলো, বলা হয় একই মায়ের যমজ সন্তান, একজন বৈধ আরেকজন অবৈধ, এটা হয়? এটা কোন আইন আছে এটা? কিন্তু তারা করে দিল, তারা তাদের শক্তির জোরে, ক্ষমতার জোরে, মেজরিটির জোরে সেটি করলো। কিন্তু তারা
এখন এটা নিয়ে তো খুব থাকবে এনসিপি। এনসিপির সম্পদটা কি, তাদের আন্দোলনটা কি ছিল, আন্দোলনের ফসল ছিল জুলাই সনদ। এটাই যদি না থাকে তাহলে এনসিপি, জামাত ইসলাম তার থাকেটা কি? কি জন্য আপনি শেখ হাসিনা সরাইলেন? শেখ হাসিনা সরার এই ছিল যে তাকে সরাই দিলাম, এরপর যা আছে তাই থাকবে? না, মৌলিক জায়গাটা হচ্ছে এনসিপি হচ্ছে জুলাই সনদ, জামাত জুলাই সনদ। এটা যখন হবে না, স্বভাবত কারণে কিন্তু দ্বন্দ্ব লেগে যাবে। কিন্তু এনসিপি হোক বিএনপি সহ্য করবে না, এনসিপি সহ্য করবে না। তারপরে মনে করি বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে। যেমন এনসিপি কোথায় গেল, গোপালগঞ্জ চিন্তা করা করছিল। গোপালগঞ্জে একবার গেছিল, গন্ডগোল হয়েছিল, কিন্তু এবার কিন্তু তারা জুলাই উপলক্ষে যেতে চেয়েছিল, যেতে পারেনি, পারমিশন দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা এলাকায় কিন্তু, যেমন ধরেন বগুড়ায় জিয়াউর রহমান অস্তিত্ব আছে একটা, রংপুরে হোসেন মোহাম্মদ এরশাদের যেভাবেই যান না কেন, আইজোক কাইজোক আবার সেই আরেকটা ছোট ছোট কুটি আসতে কেন, এটা হয়ে যায়। কিন্তু এইখানেও দেখবেন কিছু কিছু এলাকা আছে জামাত ইসলাম খুব স্ট্রং, ওখানে বিএনপি স্ট্রং না। কিন্তু আবার কিছু এলাকা আছে বিএনপি স্ট্রং, অন্যের খবর নেই। এখন আওয়ামী লীগের কথা মনে করেন, ওই আওয়ামী লীগের বেল্টে যায় যদি আপনি বারবার হারা দেন, এবং আপনি যদি চান টুঙ্গি বার উড়াই দিবেন, বঙ্গবন্ধু উড়াই দিবেন, আপনি বলতে পারেন। বাস্তব এত সহজ। আমি বলেছি জুলাই 5ই অগস্ট পর্যন্ত যা হয়েছিল, এখন 2 বছর হয়ে গেছে। কিন্তু এই 2 বছরে কিন্তু আওয়ামী লীগের কর্মী বাহিনী যারা ছিল বা বিএনপিতে যারা আছে, তারা কিন্তু এনসিপি সবকিছু পছন্দ করবে না। এনসিপি ডাক দিলেও কিন্তু জাতীয় পর্যায়ে আন্দোলন হবে না। কারণ যারা ছিল একসাথে, একটা স্লোগান ছিল কিন্তু হাসিনার পতন ঘটাও। এখন কার পতন ঘটাবেন? কি জন্য ঘটাবেন? এখন যার পতন ঘটাবেন সে তো জনগণের ভোটে এখানে আসছে, সে তো গণধিকৃত না, তারেক রহমান তো গণধিকৃত না, বিএনপি ধিকৃত না। আপনার স্লোগানটা কি হবে? এগুলো দেখতে হবে। কিন্তু আবার মাস আটকে দিল কেন? সরকারও মনে করতেছে যে এনসিপির কিছু কিছু কার্যকলাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যেমন তাদের কিছু কিছু বক্তার বক্তব্য একেবারে অসামাজিক, অরাজনৈতিক। আমি অসামাজিক বলছি কিন্তু অরাজনৈতিক, অপারিবারিক, অপসংস্কৃতি স্বাক্ষর। কিন্তু এটা কেন হয়েছে? 5ই অগস্টের পূর্বে হয়তো দরকার ছিল। একটা সরকার পতন ঘটাতে গেলে মানুষ সুস্থ থাকে না, কিছু পাগলের জন্ম হয়। কিন্তু পাগল মনা আন্দোলনের জন্ম হয়, তাহলে চল পতন হবে না। কিন্তু এখন তো সেটা নাই। এখন আপনাকে বুঝতে হবে যে এনসিপি সবকিছু কিন্তু মানুষ সমর্থন করছে না, করবেও না। এখন এনসিপি কিন্তু কি হয়েছে? বিএনপি, আরেকজন কে আছে? আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ যদি পিছন থেকে উৎসাহী দেয়, এই যেটা হবিগঞ্জ হলো মনে করেন, এর পিছনে আওয়ামী লীগের হাত তো থাকতেই পারে। আওয়ামী লীগ একটা সংগঠন, তার কাছে টাকা আছে, পয়সা আছে, লোকজন যেমনি দিতে পারে সে। আবার বিএনপি কিছু লোক হাত মিলাবে, তারা নির্বাচনে ভোট দেয়নি। বিএনপির ভোটটা আওয়ামী লীগ দিচ্ছে থাকে। আওয়ামী লীগ এবং হিন্দু কমিউনিটি যারা ছিল, তারা কিন্তু ওই শেখ হাসিনা নির্দেশে ভোটটা কিন্তু তারা বিএনপিকে দিয়েছে। এটা মেনে নেয়। কাজে তাদের তো ক্রোশ থাকবে যে তোমাদের ভোট দিয়েছি, তোমরা কাজ করো। এরা আমাদের মেইন শত্রু। আওয়ামী লীগের একটা শত্রু কে? জুলাই সনদ। কে? এএনসিপি। 2 নম্বর জামাত ইসলাম হবে কিন্তু শর্ট ফ্রন্টে তারা আসছিল। কিন্তু অতএব সেই ক্ষেত্রে মনে করেন যেখানে এনসিপি যাবে, বক্তব্য রাখবে, খেয়াল রাখতে হবে। আমি এনসিপি নেতাদেরকে বলবো, আপনি এখান থেকে বলছি, আপনারা লেখাপড়া করছেন, আগাইছেন, যথেষ্ট উৎকর্ষতা পরিচয় দিয়েছেন, এবং যে বিপ্লবটা হয়ে গেছে সেই বিপ্লব ধরে রাখতে পারেননি। বিপ্লবের গায়ে কুঠারাঘাত করে, ছুরিকাঘাত করে আপনারা মন্ত্রী হয়েছেন, যেটা তখন আমি বলেছিলাম এটা অন্যায় হয়ে গেল। আপনি দল গঠন করেছেন, মন্ত্রী হতে গেল কেন? মন্ত্রী কার সাথে হয়েছেন? মন্ত্রী তো সেই শাহাবুদ্দিন চুপ করে কিনে প্রেসিডেন্ট ছিলেন, তাদের প্রেসিডেন্ট ছিলেন। তো কাজে আপনি বিপ্লব করতে পারেন নাই, ওইখানে ভুল ছিল তাদের। আবার এরপর কি হলো? তাদের বিভিন্ন অপবাদের কথা চলে আসলো, 0 থেকে একেবারে প্লাস হয়ে যাবে। এগুলো হয় না তো, এগুলি তো লোক চক্ষু না, সবার সামনে হয়েছে। এটা কাজে এই এনসিপি কিন্তু সেই এনসিপি না যার প্রত্যাশা মানুষের ছিল। কিন্তু আমরা তখনও বলেছিলাম, ডক্টর ইনুর যে ভুলটা করলো, এই যুব সমাজকে লেখাপড়া দিয়ে না ঢুকে দিয়া, সে তাদেরকে দিয়া লেখাপড়া বাইরে কাজ করালো। আপনি দেখেন তো নেপালে দেখায় বালেন্সা কি করে ছাত্রদের বলেছে লেখাপড়া করতে যাও, দিস ইজ রুল। কিন্তু ডক্টর ইনুস কিন্তু ছাত্র লেখাপড়া করতে পারেনি। ওনাকে আপনি যেভাবেই দেখেন, যেভাবেই দেখেন না কেন, একটা রাষ্ট্রের সে চিফ অ্যাডভাইজার হওয়ার পরে রাষ্ট্রের মানে পুরা শিক্ষিত সমাজটাকে সে কি করলো? ইগনোর করে গেল। এটা তার ব্যক্তিত্বের ভুল হতে পারে, রাজনীতি না বোঝা ভুল হতে পারে, হয়েছে তো, যে কারণে হোক হয়েছে তো। এটা আমি তো ঢাল প্রশ্ন করতে রাজি না। উনি ভালো লোক, সব বোঝেন, কিন্তু কি করছেন? এবং এনসিপি দেখেন, যেদিন এনসিপির জন্ম হলো এবং নাহিদকে সাথে কোলাকুলি করলো কে? ওই যে শফিউর কি প্রেস সেক্রেটারি বলে কি বললেন? পরবর্তী প্রধানমন্ত্রী। খেয়াল করেন কিন্তু আপনি ভিডিওটা দেখেন, উনি কিভাবে জানলেন যে পরবর্তী প্রধানমন্ত্রী? একটা শখ কিন্তু ছিল এখানে, সেই শখটা হয়নি। এটা বিএনপিও জানতো, জামাতও জানতো, অনেকগুলো শখ হয়ে গেছে। কিন্তু এখন সবকিছু বাদ দিয়ে চিন্তা করেন, এনসিপি দল হিসেবে বিকশিত আমরাও চাই, তাদের সাথে কারা আছে? তারা কিন্তু একটা ওই যে কি বলেন, ইয়াং জেনারেশন যেটা বলেন, জেনজি বলেন, এটা দিয়ে তো দল হয় না। দল মানে কি? নাগরিক। নাগরিক মানে কি? আপনাকে বয়স্ক, মধ্যম, তরুণ সবাইকে রাখতে হবে।
আর তরুণদের বক্তব্য যদি বয়স্করা পছন্দ না করে, আপনাকে বুঝতে হবে ভাষাগত তারতম্য হয়ে গেছে, কিন্তু ভাবের তারতম্য হয়ে গেছে। এইটাও কি দেখেন, এনসিপির কিন্তু কিছু জন্মগত ত্রুটি আছে কিন্তু। আমি সেই জন্য কথা বললাম আপনাকে, এই জন্য যে এখনো যখন তারা হুঙ্কার দেয়, বড় বড় ব্যবসায়ীর কথা বলে, এটা বলে সেটা বলে, কিন্তু বুঝতে পারতেছে না এখন তারা দল, কিন্তু সংসদের তৃতীয় দল, দায়িত্বশীল দল। এখন তারা জানে হোয়াট ইজ রাষ্ট্র, তারা জানে বড় রাষ্ট্রনীতি কি, তারা জানে ভারত, আমেরিকা, চীন কি, বুঝতে পারছে তো। হুঙ্কার দিলে হবে না তো, আপনাকে দেশটা চালাতে হবে তো, চালাতে গেলে তো আপনি শত্রু মিত্রের সাথে একটা ব্যালেন্সিং পজিশন আসতে হবে। সেই জিনিসটা কিন্তু তারা না, তারা ধরেই নিছে একচেটিয়া কথা বলে, চক্ষু বুঝা কথা বলে সব ঠিক হয়ে যাবে। না, আমি এনসিপি নেতাদের বলবো, বিশেষ করে নাহিদ কনভেনার যে আসাদ আব্দুল্লাহ ভালো কথা বলে, বা যারা আছেন ভালো কথা বলে, জিনিসটা হচ্ছে কি, এখন নাহিদের বক্তব্য হবে রাষ্ট্রের অংশ হিসেবে, আসাদ আব্দুল্লাহ অংশ হিসেবে, কিন্তু আগের বক্তব্য না। কিন্তু এই পার্থক্যটা কিন্তু বড় জিনিস। তবে তার ষড়যন্ত্র শিকার হচ্ছে, এই শিকারের সাথে আমার যে ব্যক্তিগত ভাষ্য, শুধু বিএনপি না, এটার পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে। আবার আরো গভীরে যান না কেন, আরো গভীরে যান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও কিন্তু অনেক সময় এগুলি খেলা হয়। কিন্তু কারণ এনসিপি কিন্তু অনেক জায়গায় কিন্তু স্বীকৃত না। কতগুলি মূল সদরে যখন বলেছিল আমরা ক্যান্টনমেন্ট ঘেরাও করবো, ওয়াকারুজ্জামান পরে কি বলেছেন, এরা ছেলে মানুষ পরে ঠিক হয়ে যাবে, ধৈর্য রেখেছেন। কিন্তু কেন বলেছে, তখনও তারা বুঝতে পারে রাষ্ট্রটা কি, বয়স তো কম, লেখাপড়া তো কম। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এখন দায়িত্বশীল দল। আপনাদের শত্রুকে, আপনাদের এক নম্বর শত্রু হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেখানে পাবে সেখানেই আপনাদেরকে ধরবে, তার ওপেন ডিক্লারেশন। আপনারা ওপেনে কি করবেন, আপনারাও বলেছেন শেখ হাসিনা আসলে আমরা দেখে দেবো, জেল তো যাবি, আপনারা দেখে দিবেন। তার মানে প্রত্যেক বলেছেন, কিন্তু এই কথা কিন্তু বিএনপি হিসেবে বলে নাই। সুতরাং পুরো ব্যাপারটা আপনি একা হাতে নিয়েছেন কেন? আপনারা বলতে পারেন জাতীয়তাবাদী শক্তি যারা আছেন তারা এটা প্রতিহত করবে, এবং জুলাই বিপ্লবের অংশ হিসেবে আমরা প্রতিবাদ করব। কিন্তু জুলাই বিপ্লব মানে এনসিপি না। এই যে এনসিপিকে একটা কি বলে থাকে, মানে একীকরণ না, সেটা না। এই ক্ষোভও কিন্তু বিএনপির ভিতরে আছে, জুলাই মানে কি তোমরা নাকি আমরা না, সব পার্টিতে ছিল সেখানে। এবং বিএনপি বলতেছে ছিলাম, যদিও বিএনপি সেই সব ভিন্ন ভাষ্য দিয়েছে, রাজনীতির কারণে আমরা জড়িত পারবো না, আমরা সমর্থন করলাম, 17-11 আছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এগুলি আমাদের মানতে হবে। না, আমরা ডক্টর সিনা সাইদ আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম যে বিএনপির উপর নির্যাতন হতো, বিএনপি যেখানে যাইতো সেখানেই মার খাইতো, বিএনপি বালুর ট্রাক সরাইতে পারে নাই, বিএনপির এমন মারতো, বিএনপি মায়ের খাইতো, বিএনপি তো কান্নাকাটি করতো, জনগণ পর্যন্ত কাঁদতো, বিএনপি দেখা মায়া লাগতো, তখন তো বিএনপি কিছু বলতে পারে নাই। আমার কত হচ্ছে ভাই, এনসিপি 6টা আসন, বা জামাত সহিদ ধরলাম 76টা আসন, আপনারা হচ্ছেন 213-14টা আসন। এই হবিগঞ্জে যদি টানা 1 মাস ধরেও এনসিপি জনসভা করতো, সরকারের তো ভিত খাপতো না। তাহলে আওয়ামী লীগের মতো এই আননেসেসারি আক্রমণগুলো করে সরকারের অ্যাচিভমেন্টটা কি আমাকে একটু বলেন। এই যে এনসিপির উপর আক্রমণ করলো বা যাই করুক, সরকারের অ্যাচিভমেন্টটা কি? আপনি একটা জিনিস দেখেন, আক্রমণটা কেন করেছে, আরো গভীরে যান। আক্রমণটা কে করেছে, কেন করেছে? বিএনপি করেছে। বিএনপি করেছে, কারা করেছে? ছাত্রদল। ছাত্রদল করেছে। ছাত্রদল যখন করলো, কি জন্য করলো? হয়তো তাদের উপরের নির্দেশ, নির্দেশ আসেন। এখন আপনার কথা আমি ধরি, উপরে নির্দেশ থাকে হবিগঞ্জ থেকে তাদেরকে মৌলভীবাজারে দিবা না, আটকে দাও, আর না। তাহলে বিএনপি মনে করতেছে এনসিপি কে আর আগে দেওয়া যাবে না, কোনো কোনো জায়গাতে প্রতিহত করতে হবে, এটা ছাত্রলীগই করবে। অনেক সময় শিষ্যরা জানে না, কিন্তু একটা পর্যায়ে জানে, এরপরে কিন্তু মিনিমাইজ হয়ে থাকে। আমি মনে করি এই ঘটনার সেগমেন্টের ঘটনা, কিন্তু এটা থাকবে না। নিশ্চয়ই তারেক রহমান জেনেছেন, শুনেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুনেছেন, এবং এগুলি যাতে না হয়। আমি আবারও বলছি যে এনসিপি কে সচেতন হতে হবে, সচেতন ভাবে চলতে হবে। কিন্তু আপনারা কিন্তু ইমার্জিং, আপনার শত্রুর কিন্তু প্রতিমূর্তি হবে, ইমার্জিং শক্তির কিন্তু শত্রু বেশি। সেই ক্ষেত্রে যতটুকু ব্যালেন্স করা করবে। আমি দেখলাম পুলিশ যখন আসলো, কথা বলছে কে, আসাদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং তার কথা বলছে, এবং পুলিশকে ক্রস করে যেতে চাচ্ছে, পুলিশ বলছে না, আপনারা গেলে আমাদের কিন্তু ধারা আছে, কর্ণকের আছে। কিন্তু এখন আপনি যদি পুলিশের ব্যারিকেড বাদ দিয়ে যান, সেই পর্যায়ে এখন আসেন নাই। তো এই পর্যায়ে এখন আসেন নাই, নতুন দল কিন্তু পুলিশের এত দিয়ে আপনি চলে যাবেন, তখন পুলিশ ধরতে কি বলবেন, এমপির গায়ে হাত দিয়ে না। একজন মেম্বার অফ পার্লামেন্ট, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, উনি যখন আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে উপরে চলে যাবেন, আইন কথা বলবে, কিন্তু মেম্বার পার্লামেন্টের কথা। আপনি যেই পদই থাকেন না কেন করবেন না, আপনি সংযত হন, আপনার দেখাতে কর্মীরা হবে। কিন্তু এখানে ছাত্রদের যে কাজটা করেছে, নীতি বহির্ভূত কাজ করেছে, এবং তার স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করেছে। আবার এনসিপি অতি জেদাজিতি করে যে কাজ করেছে, সেটা ঠিক করে নেই।
তারা যদি আর একটু সংযুক্ত পারতো ভালো, আমি তো ভিডিওটা দেখলাম তো। এখন এগুলো কোনো কথা না, কথাটা হচ্ছে এনসিপি যেখানে যাবে তারা বাধাগ্রস্ত হবে। কে করবে? আপনারা যে যাই বলে যে আওয়ামী লীগ নাই, কে বলছে আওয়ামী লীগ নাই? মরে গেছে সব, আওয়ামী লীগ সবই মারা গেছে। আওয়ামী লীগ আসছে কিন্তু তারা তৎপর ঘুমাচ্ছে। যদি শেখ হাসিনা ফিরে আসতে পারে দলটা একভাবে হবে, আর না আসলে দলটা একভাবে হবে, যেটা আমরা সংস্কার বলি। হাসিনা বিহীন যদি আওয়ামী লীগ হয়, সে আওয়ামী লীগ একভাবে হবে, হাসিনা যুক্ত হলে একভাবে হবে, সেটা ভবিষ্যতের ব্যাপার। কিন্তু এটাও ভাবতে হবে দলটা তো আছে, তাদের সাথে যে হিন্দু জনগোষ্ঠীরা আছে তারা তো আছে, কেউই নেই মনে করেন আওয়ামী লীগের সাথে, সব মুসলমান চলে গেছে, হিন্দুরা চলে যাবে না। গোপালগঞ্জ বলেন, রাজবাড়ী বলেন, একটা বেল তো তার আছে। বাংলাদেশে কোনো ঘর আছে না আওয়ামী লীগ নাই? আছে। পরিবর্তিত পরিস্থিতি হয়তো কেউ কেউ নীরব হয়ে যাবে, কেউ কেউ হয়তো চুপচাপ হয়ে যাবে, কেউ দল ছেড়ে দিবেন, এটা সবসময় হচ্ছে। কিন্তু আমি মনে করি এনসিপির জন্য এটা শিক্ষা হচ্ছে, তাদের শত্রু কিন্তু দাঁড়ায় আছে, বিএনপির ভিতরে আছে, ও বিএনপির ভিতরে শত্রুদের সাথে কিন্তু কোনো কোনো জায়গায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সংযোগ আছে। এটা অতীতে প্রমাণিত হয়ে গেছে, এখনো প্রমাণিত হবে। কাজে এনসিপির শত্রু কে? আওয়ামী লীগ, বিএনপি এবং এনসিপির বিরোধী যে শক্তিগুলো আছে তারা, এবং এনসিপির যে অন্তর্গ্রহ আছে কিন্তু ওখানে কিন্তু কর অভিযোগ আছে কিন্তু তারা। তো সবকিছু মিলে যদি আপনি বলেন, একটি কথা সত্য যে যাতে ভবিষ্যতে এই কাণ্ড না ঘটে, এই ব্যাপারে কিন্তু বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলিষ্ঠ হস্তক্ষেপ দমন করতে হবে। তাকে প্রমাণ করতে হবে আমি কোনোভাবেই ফেসিবাদী না, আমি গণতন্ত্রে ভাবাইছি, বিশ্বাস করি, এবং আমি গণতন্ত্র দেব, আমার পিতা বহুদিন গণতন্ত্র দিয়ে গেছেন, আমি ধারণা করি, আমি রক্ষা করতেছি সেটাকে। এটা হচ্ছে তার বক্তব্য হওয়া উচিত। যা কিছু ঘটে গেছে এটা নিয়ে কিন্তু সরাসরি ভাষ্য আসা উচিত। আরো ভালো হয়েছে যেন তারেক রহমান নিজে যদি কথা বলে দেন ভবিষ্যতে আমি যেতে দেখতে না পারি, এটা এখানে শেষ। কিন্তু এনসিপি মিটিং করবে, যাবে, ভালো করতে পারে না, কিন্তু পাশাপাশি কিন্তু আমি আপনাকে আবার বলছি, কিন্তু এনসিপি কে বুঝতে হবে এটা 5 অগাস্টের আগের 1 মাসের ঘটনা না, ওই সময় টার্মারের ঘটনা। কিন্তু ওই ভাষা এই ভাষা একটু হবে না। কিন্তু আপনি কাকে গাড়ি দিচ্ছেন? আপনি যে ভাষা আমাদের গাড়ি দিচ্ছেন, এই ভাষা কি বিএনপিকে দেওয়া যাবে? সে পরে চলে গেছে না, এগুলি মনে রাখতে হবে। কিন্তু একই ভাষা একই শব্দ কিন্তু এখন প্রযোজ্য হবে না। বরঞ্চ বলেন যে এনসিপি নেতারা যা আসেন, আমি তো প্রশংসা করি, অনেক কষ্ট করে তার দলটা করছে এবং বিকাশ ঘটাতেছে, কথাবার্তা বলতেছে, ভালো। কিন্তু মাঝে মাঝে হটকারী কিছু লোকজন আছে যারা চিন্তা চিন্তা ব্যাঘাত করে। এনসিপি কে সচেতন হতে হবে, বিএনপি হতে হবে, জামাত ইসলামকে বুঝতে হবে যে যা কিছু হচ্ছে কিন্তু বিরোধী। আপনার কি মনে হয় না যে এনসিপি একটা ছোট দল, তারা চাইবে আস্তে আস্তে তারা পপুলার হোক, বড় হোক, জনপ্রিয় হোক, এবং এই যে কোনো জায়গায় যাওয়া, উস্কানিমূলক বক্তব্য, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আজকে দেখলাম যে মাহমুদা মিতু এমপি, তারপরে হাসান আব্দুল্লাহ এমপি, তারা আহ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বাগান দিয়ে যাচ্ছে, পুলিশ সেখান দিয়ে গিয়ে বাধা দিচ্ছে। ইউটিউবাররা ফুটেজ সংগ্রহ করতেছে, মুহূর্তের ভিতরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাচ্ছে, কোটি কোটি ভিউ হচ্ছে। আপনার কি মনে হয় না যে এটাও আসলে তাদেরকে একটু এক ধরনের সহায়তা করছে প্রচার বাড়ানোর জন্য, পাবলিক সিম্পিথি গ্রো করতেছে? কারণ অনেকে বলেন যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারা অনলাইনেই কিন্তু অনেক বাহাদুর হয়ে গেছিল, কিন্তু বাস্তবে না। কিন্তু একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি অনলাইনের সঙ্গে মাঠের রাজনীতির একটা সামঞ্জস্য ঘটিয়ে এটার প্রতিফলনটা জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা ভালোভাবেই করে যাচ্ছেন বলে মনে করেন। তো সব মিলিয়ে এটা উচিত হয়নি, কারণ এনসিপির একজন চোখ হারিয়েছেন, খুবই দুঃখজনক, একটা ইয়াং ছেলে এক চোখ হারিয়েছেন, আর অনেকে আহত হয়েছেন, খুবই দুঃখজনক। বাট ওভারঅল এই ঘটনায় কি এনসিপি লাভবান হলো কিনা? এটা দুইটা বক্তব্য আছে। দেখেন, আপনি যদি মনে করেন তারা লাভবান লাভবান, আর যদি মনে করেন তাদের কিছু কিছু সংশোধন করতে হবে, তাহলে তাদের শিক্ষা হয়েছে যে কোন পরিস্থিতি কিভাবে আমরা ট্যাকেল করবো। রাজনীতি হচ্ছে কৌশল, মাঠ তো, মাঠটা নিয়ন্ত্রণ করার জন্য কখনো কখনো হয়, কখনো কখনো বোমের ভাব দেখাইতে হয়, নিয়ম আছে তো, আস্তে আস্তে জোরে রাখতে হয়। এই সমস্ত কৌশল কিন্তু প্র্যাকটিক্যাল পরিস্থিতি ব্যাপার। এগুলি কিন্তু ওই ইউটিউবাররা বা ফেসবুকে যারা আসছেন, আমরা যারা কথা বলতেছি, কিচ্ছু না। নাসিরউদ্দিন পাটোয়ারি তো বাস্তবে আছে, আমি একমত। বাস্তবে থেকে যা কিছু সে করতেছে, সে নিজেও চিন্তা করে যে আমি কোন পর্যন্ত বলতে পারি, কোন ভাষা আমি ইউজ করবো, কোন ভাষা করবো না। আমি তো এখনো বলছি আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে পছন্দ করি, তার টেস্ট রাখি, কিন্তু ভাষাগুলি তার আরো আরেকটু মার্জিত হওয়া উচিত, যে তার জন্য, তার পরিবারের জন্য, এনসিপির জন্য। একটা ভাষা একটা বক্তব্যের দলকে কিন্তু একদম নাজাল করে দিতে পারে। তার সাহস আছে, আমি আপনার সাথে একমত। সে কথা বলতে পারে, জীবনের বাজি নিয়ে সে কাজ করতেছে, কিন্তু এগুলো কিন্তু এতে কোনো সন্দেহ নাই, জি এতে কোনো সন্দেহ নাই। তবে আমি মনে করি আসলে আহ
আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ সবার কমন শত্রু, কাজে এমন কিছু করা উচিত না যেখানে আসলে আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পায়। আওয়ামী লীগ বলতেছে যে শেখ হাসিনা বলতেছে উনি ফিরে আসবেন 20 তারিখে, এবং শেখ হাসিনা তিনি এখনো তার ধ্বংসাত্মক যে বক্তব্য এগুলো চালিয়ে যাচ্ছেন। এই যে আমরা যদি জি, আছে তো নেত্রী, আপনি যেরকম দয়ালু আমরাও সেইভাবে দয়ালু ছিলাম। দয়ালু হওয়া যাবে না, আর দয়ালু হবে না, আর না, জি, আমি সব জি দয়ালু নেত্রী। করে দিচ্ছি। জি আমার নেত্রী, নেতা ইনশাআল্লাহ। কবিতায় যে হাত দিতে, ওই যে কোরআন শরীফ বলছে না, সমানে সমান জি, হাতে জি। বোঝা চোখের পথে চোখ, ওইটা অনুসরণ করবো, ভুলে যেও না। জি নেত্রী। মানে কোরআন শরীফ বলছে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। হিংসাত্মক বক্তব্য প্রচার করতেছে এখনো, এটা ওবায়দুল কাদেরও বলতেছেন কিছুদিন আগে, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। আমরা যদি আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে আমাদের নাম নিয়ে অ্যাসাসিনেশন প্ল্যানে ডিসকাশন হচ্ছে, এখনো হচ্ছে। আমি রিসেন্ট স্ক্রিনশট দেখছি, আগস্টের ভিতরে আমাকে কিভাবে খুন করা যায় সেটা আমি আলোচনা একটা চলছে। কথা বলি আপনাকে, দেখেন এটা মনে রাখতে পারেন দিদি। এখন শেখ হাসিনা ভারতে বসে যে কথাগুলো বলতেছে, অবৈধ কথা বলবে না, তারা বলতেছে বিভিন্ন ইউটিউবে তার কথা বলতেছে, অনলাইনে কথা বলতেছে, ক্রমান্বয়ে বলে যাচ্ছে। তাদের কথাবার্তা কিন্তু মনে হয় না কোন একটা অপরাধী দেশে হয়েছে। সিম্পল হচ্ছে তাদেরকে এত কাজ করেছে, এই কাজ না বুঝে মানুষ তাদেরকে সরাই দিছে। জঙ্গি জামাত শিবিরের প্ল্যান ছিল, এটা তারা বলতেছে। ভালো কাজ করেছে, মানুষ ভুল করেছে, গুমটুম কিছু হয়নি, ওইগুলো আমরা জানি না, ছড়াই দিছে। এই জন্য দেখেন কাদের সিদ্দিকের কথা বলেছে, আমি তো এটার উপর একটা ভিডিও করছি ইউটিউবে। সে বলেছে আওয়ামী লীগের উচিত হবে ক্ষমা চাও। বাট সে তো এটাও বলেছে না, সে তো আমি বক্তব্য শুনছি, সেটা বলছে, বাট সে কিন্তু এটাও বলেছে যে এই জুলাই আন্দোলন, জামাতের আন্দোলন জানলে পাবলিক রাস্তায় নামতো না। আমি তো তারই কথা সঙ্গে একমত না। ওইটা শুনে, ওইটা হলো কি তার দলীয় অবস্থান। আমি কাদের সিদ্দিকীকে সব দেখো না, তার যে কথাটা জরুরি এখানে সেটা হলো সে বলছে আওয়ামী লীগের ক্ষমা চাইতে। আমি কিন্তু সেটাও কিন্তু একটা শর্ট ভিডিও করেছি যে কাদের সিদ্দিকের এই কথা কি শেখ হাসিনা উত্তেজিত হয়ে যাবে, কাদের সিদ্দিকে তুমি কে, ব্যাপারটা তাই হবে তো। কারণ কাদের সিদ্দিকী তার বিবেকে তার কথা বলছে, আর পরক্ষণে তিনি দেখতেছে জামাত, এনসিবি এরা আছে গেছে। জুলের অভ্যুত্থানে শুনে অভ্যুত্থানে কে থাকবে কি না থাকবে, অভ্যুত্থান ঠিক করবে। এই যে মানুষকে বিভাজন করা, মৃত্যু আগ পর্যন্ত আমি এই দল করবো, ওই পায়ে যাবো না। দল তো ধর্ম না, আমরা কি দলকে ধর্মের চেয়ে বড় মনে করি? বাংলাদেশের বিপত্তি জানেন, ধর্মের চেয়ে বড় হলো দল। আমি নামাজ পড়বো না, কিন্তু মিটিং আমাকে যেতে হবে। আপনার এরকম আমি ধর্মীয় কাজের লোকগুলো পছন্দ করবো না, আমি ওই নেতাকে পছন্দ করবো। এইটা বাংলাদেশের কালচার। এই কালচারে যত যাই বলে না কেন, এখানে তো হবে না। কবে শেখ হাসিনা ফিরে আসবে, আদৌ সে আসবে কিনা, বা তার স্বাস্থ্য তাকে শেষ করে দিবে কিনা আমরা জানি না তো। আমরা চাই তিনি ফিরে আসুক, রাজনীতি করুক, আওয়ামী লীগ একটা মুক্তিযুদ্ধ দল, এই দলটা দাঁড়ায় যায়। কিন্তু দাঁড়ানোর দায়িত্ব না, আপনি ভুল করবেন না। আপনি ভুল করলে স্বীকার করবে। একটা ছেলে যদি লেখাপড়া না করে সে তো ফেল করবেই। ফেল করার পরে কি করবেন, তাকে কিছু মাস দিয়ে একসময় দেখতাম পাস করে দিত, সেটাও হয় না, তখন কি করবেন? এগুলি খেয়াল রাখতে হবে তো। কোনো ব্যক্তি পারফেক্ট না, দল তো আরো না। 17 শাসনে যা হয়েছে সবই কষ্ট করতে চান। আওয়ামী লীগ নেতাকর্মীরা জানে না আওয়ামী লীগের সব লোক কি সুবিধা পেয়েছে? না, কষ্ট ছিল না। আমাদের কাছে আলাপ করছে অনেকে, কষ্ট পাচ্ছে। এমপি নমিনেশন পায়নি কেন, সম্পদ পায়নি, লুটা খেতেছে সবাই, আছে না? কিন্তু বিপদ কি জানেন, আপনার কাছে ব্যক্তিগত আলোচনা স্বীকার করবে, যখন দলের কথা আসবে আওয়ামী লীগ ছাড়া হবে না, তখন কি করবেন? এই দেশে দেশপ্রেমিক পাবেন না, পাবেন কি দলপ্রেমিক। খেয়াল রাখেন, দেশপ্রেমিক লোক খুঁজে পাওয়া মুশকিল। যারা সংঘর্ষে বলবে দল না দেশ বড়, তারা তখনও বলবে দলই বড়, নেতাই বড়। এই সংস্কৃতি ভাঙতে পারবে না। এনসিপি পারবে? এনসিপিও কিন্তু এই রোগ আক্রান্ত হয়ে যাবে শীঘ্রই। একসময় বলবে ওই কি নাহিদ ইসলামী বড়, সেই মানে এনসিপি। সামনে আসেন না, আমরা মুক্তিযুদ্ধ পরে দেখেছিলাম না শাহিদ খলিফারে, দল ভাঙে নাই, সেই দলগুলো কোথায় এখন? আসল দল জীবিত আছে, আর লোকেরা কোথায়? ব্যাংকে একটা ছোট ব্যাপার, কিন্তু কমিউনিস্টরা পার্টি দল করতে পারে নাই। যারা বেশি তথ্য কয়, বেশি বাস্তববাদী হতে চায় না, তারা কিন্তু হারায় যায়। দল করতে হলে আপনাকে সবসময় মডারেট থাকতে হবে, মডারেট। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে এখানে। আপনার চতুর্দিকে 3-4 শক্তি কাজ করতেছে, সবগুলো চেতন যাবে না। কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে গেলে এই কথা বলতে পারবেন না যে আমি তো খেয়ে এলাম, ধরে নেবো। নেতা তো বলবি না। এইভাবেই তো দলটা হয় না বাংলাদেশ। আমরা বাংলাদেশের কালচার কি? দল প্রেম। দল প্রেম মানে দেশপ্রেম। দল নাই, দেশ নাই। আওয়ামী লীগকে জিজ্ঞেস করবেন, একটি নেতাও বলবে না আওয়ামী লীগ দেশপ্রেম হয়। বিএনপিও তাই বলবে, জামাতও তাই বলবে, এনসিও তাই বলবে। আপনি কি বলেন? এগুলো তো বইয়ের কথাবার্তা থাকে, বই বাস্তবে নাই তো। আমি সেই জন্য আপনার কথা বলছি যে দল গঠন প্রক্রিয়ায় কিছু বাধা আসবে, যেটা এনসিপি পাচ্ছে না। আবার এনসিপির বড় সমর্থন কি? জামাত ইসলাম। এটাও খেয়াল রাখবেন। জামাত ছিল বলে তারা কিন্তু কয়েকটা সিট পাইছে। জামাত বিহীন অবস্থায় এনসিপি একটা সিটও পাইল না। কারণ সেই ইমেজ নিয়ে কিন্তু, সেই ইমেজ ধরে কিন্তু রাখতে পারেনি।
নির্বাচনের সময় তাদের ইমেজ সেই পর্যায়ে ছিল না। তারা কিন্তু বিএনপির কাছে কথা বলেছিল, বিএনপি তাদের সেটা একমত দিতে পারেনি। এগুলি আপনি বুঝতে হবে তো, একটা কথা বলা হবে না তো। আমরা চাই রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, সংগ্রহ অধিকার এটা থাকবে। জুলাই বিপ্লবের পর এটি হয়েছে। দুঃখজনক কথা হলো কি, ওই যে বললাম সংবিধানের নির্বাচনের দুইটা চমৎ সন্তান ছিল, একটা হয়ে গেল অবৈধ, একটা হয়ে গেল বৈধ। এনসিপির কষ্ট বুঝতেছেন কি হল, কারে বুঝাবে? যারা মনে করে একটা অবৈধ, তাদের যুক্তি আছে, ওই যুক্তি থাকবে তারা। আপনি আমাকে একটা লোক দেখান, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, যারা দল করে একটা লোক দেখান যে দলের বাইরে তার দেশকে ভালোবাসে কিনা, ওই দেশের প্রশ্নে তারা একমত দিতে পারবে। দেশ তো দূরে থাক, দেশ তো দূরে থাক, নিজের বাবা মারে গালি দিলে সহ্য করবে, কিন্তু দলের গালি দিলে আরে না, সহ্য করবে না। কাজে এখানে আপনার বুঝতে হবে যে কোন দলই মারা যায় না, ঘুমায় থাকে আবার জেগে ওঠে, সময়ের ব্যাপারে। আর দল মারা যায় না, এটা আসলে যোগ্য নেতৃত্বের অভাবে দল মারা যায়। আমি তো সেটাই বলতেছি, কারণ আমি ওই যে কথাটা- শেখ হাসিনার নেতৃত্ব যোগ্য নেতৃত্ব না, এবং তার অবর্তমানে তার ছেলে পেলে যারা আছে তারা তো আসলে এরকম পাবলিক ফাংশন এরকম বোঝে না। সেক্ষেত্রে সময় বলে দিবে আসলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এটা টু আর্লি টু সে। নেতৃত্বের প্রশ্ন কিন্তু একটা ব্যাপার আছে এখানে। আপনি যত যাই বলেন, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ এক জিনিস, আবার শেখ হাসিনা থাকলে নেতৃত্ব কে নেবে? না, শেখ হাসিনা বিন আওয়ামী লীগ তো অলরেডি হয়ে যাবে শীঘ্রই, কারণ বয়সের ব্যাপার আছে। একটা জিনিস দেখেন, বেগম জিয়াকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, অনেক বছর চলে গিয়েছে, কিন্তু বেগম জিয়া ক্ষমতা পাননি। ক্ষমতা পাওয়ার পর যে আসার সময় সঙ্গে সঙ্গে তিনি মারা গেছেন, পাননি, তা কপালে নাই। হতে পারে তো, কপাল এমন একটা জিনিস। বাংলাদেশে হাজার হাজার লোক আছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, কয়জন প্রধানমন্ত্রী হয়েছে? এই কপালটা একটা বড় জিনিস, এটা হচ্ছে এটা কি পরীক্ষা নেই? পরীক্ষা যে পরীক্ষা দিলে প্রধানমন্ত্রী কি হবে, আমি হবো? এটা তো সংগঠন। সংগঠন। এখানে বিভিন্ন সার্কামস্ট্যান্সের উপরে ডিপেন্ড করে অনেক অযোগ্য লোক শেষ পর্যন্ত অনেক কিছু হয়ে যায়, যেমন আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত খেলছে এই খেলার মান নিয়ে, হয়েছে তো। হয়, যাক আমরা এটাই চাই যে 5ই আগস্টের পরে যে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে, এই যাত্রাদের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ চলে আসুক, এবং দলগুলো আচরণ গণতান্ত্রিক হয়ে যাক, এবং তাদের কথাবার্তা চালচল হয়েছে গণতান্ত্রিক, মানুষ যেতে পছন্দ করে। এটা বুঝতে হবে, যিনি কথা বলেন তার নিজে শুনতে পারেন। আপনি যখন কথা বলছেন আমার সাথে, আমি কিন্তু লক্ষ্য আপনার ভাবাবে দেখতেছি। আমি যদি আপনার ভাবাবে একটা বডি ল্যাঙ্গুয়েজটা পছন্দ না করি, আপনার কথার দাম নাই। কিন্তু এই কথাটা কিন্তু এনসিপি কে বেশি বুঝতে হবে। কেন বলা হয়েছিল এটা একটা দল, কে বললো এটা? ওই বয়স্ক লোকরা বলছে। কেন বলছে? এদের কথা তো পছন্দ নেই, কিন্তু এই কথাগুলো জরুরি দরকার ছিল বুঝলেন, বিপ্লবের আগে। ওই সময় কিন্তু তার সমর্থন করছে। কিন্তু একই কথা দুই ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু দুর্গম হয়। দেশ বড় আর সরকারটা ভাঙো, এটা ভিন্ন প্রেক্ষাপট। আমি সেই জন্যই বলবো আপনাকে একটু ধীরে সুস্থে যাওয়া ভালো। জি, আপনার কি মনে হয় যে শেখ হাসিনা ফিরে আসবে, নাকি শুধুই এগুলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি? আমরা দেখলাম যে শেখ হাসিনা ফিরবেন বলার পরেই আমরা দেখলাম যে আজকে সম্ভবত গ্রেপ্তার করা হলো কাকে? লতিফ সিদ্দিকীকে। তাকে কিন্তু দ্বিতীয়বার গ্রেপ্তার করা হয়, তাকে কিন্তু এর আগে গ্রেপ্তার করা ছিল ইউনূস সরকারের আমলে, জামিন হয়েছে। এখন সেই লতিফ সিদ্দিকীকে আবার ওই যে শাপলা চত্বরের যেই হামলা হয়েছিল সে হেফাজতের উপরে, সেটা গ্রেপ্তার করেছে। এখন তাকে গ্রেপ্তার করলো কেন? এখানে আসলে, কারণ আমি বিশ্বাস করি তাদের সঙ্গে শেখ হাসিনা নিয়মিত কথা হয়, এটা আমি বিশ্বাস করি, এটা হতেই পারে এই সমস্ত কারণে করা হলো কিনা। এবং রিসেন্টলি দেখবেন আপনি, সেনাবাহিনী র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে, যারা বিভিন্ন সময় গুম খুনের সঙ্গে জড়িত ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আপনার মন্তব্য জানতে চাই, রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে দেওয়া হলো। আমি একজন আওয়ামী লীগকে জিজ্ঞেস করলাম যে, ভাই আপনি তো আওয়ামী লীগ করেন, অনেক খবরাখবর রাখেন, এই যে একটা আলোচনা হয়েছে রাষ্ট্রপতি চুপ্পু লন্ডনে গিয়া শেখ হাসিনার সঙ্গে কথা বলছে, এটা কি আসলে সত্য নাকি গুজব? তো উনি বলছেন না, এটা সত্য। তাই বললাম কিভাবে কি হইলো? তুমি একটা নাম বললেন, লন্ডনের আওয়ামী লীগ নেতা, আমি তারে চিনি। তার বাড়িতে চুপ্পু বেড়াইতে গেছে, কি দুপুরের একবেলা খাওয়া খাবে। চুপ্পু যখন লন্ডনে গেছে, উনি বলছে প্রেসিডেন্ট সাহেব আমার বাসায় একবেলা খান। বলে ঠিক আছে। তো ওনার বাসায় খাইতে এসে মতো ডাইনিং টেবিলে বসে খাইতেছে, এমন সময় ওই লোক শেখ হাসিনারে ভিডিও কল দিছে, দিয়ে কানেক্ট করার পরে বলে, এই দেখেন রাষ্ট্রপতি সাহেবের সঙ্গে কথা বলেন। এখন বইলা ফোন আগে দিছে, এখন তো চুপ্পু না ধরেও পারে না, ভদ্রতা খাতিরে উনি বলছে আচ্ছা কেমন আছেন, ভালো আছি, এই টুকটাক কথা হয়েছে, বেশি কথা হয় নাই। এইটা করে উনি আবার নিজেকে জাহির করার জন্য এই আমার বাসায় চুপ্পুর সঙ্গে শেখ হাসিনা কথা বলছে বলে উনি একেবারে সবাই প্রচার করে বেড়াইছে। যা হয় আর কি, গোয়েন্দারা যাই না গেছে, তারা আমাকে বলে দিছে। এখন আপনার কি মনে হয় যে শুধু আসলে এই শেখ হাসিনার সঙ্গে কথা বলাই চুপ্পুকে অপসারণ করার
একটা মাত্র কারণ, নাকি আসলে আরো ঘটনাটা আরো গভীরে, এবং শেখ হাসিনা আসলে ফিরবেন কিনা ডিসেম্বরে? আপনাকে আমি একটা কথা বলি, জনাব শাহাবুদ্দিন বাংলাদেশের প্রেসিডেন্ট একটা রাষ্ট্রপতি যখন বিদেশ সফর করবে, তার কেন নজরদারি কে করে? লন্ডন হাই কমিশন, গোয়েন্দা বাহিনী আছে, এনএসআই, ক্যালকুলেট, মূলত ডিজিটাল আছে, এমনকি লন্ডনের যে গোয়েন্দারা আছে তাদের যোগাযোগ, অর্থাৎ তার প্রতিটা মুভমেন্ট কিন্তু নজরবেন থাকে। তো শাহাবুদ্দিন সাহেবকে এতটা আহ্মক, দাওয়াত একজন দিয়ে দৌড়ে চলে গেল, সে দাওয়াত গ্রহণের আগেও কিন্তু তাকে চিন্তা করতে হবে সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা। আমরা বলে যাচ্ছি টকশোতে সবকিছু, কিন্তু আমি শুনেছি বিভিন্ন জায়গায়, একবার চিন্তা করে না, তুচ্ছ ব্যক্তি না, রাষ্ট্রপতি, তার সাথে অসংখ্য কতগুলি গোয়েন্দা রয়ে গেছে, একটা শৃঙ্খলার মধ্যে সে আসছে, ইচ্ছা করলে ব্যক্তি দাওয়াত খেতে পারে না, সে দাওয়াতটা খেতে গেলেও তাকে জানাতে হবে আমি ওই বাসায় যাবো, তার আগে কিন্তু ওই বাসায় কিন্তু গোয়েন্দা চলে গেছে, কাজ চলতেছে। কিন্তু এই সমস্ত গল্প আসে, কিন্তু মানুষ তো গল্প পছন্দ করে, আর টক শোতে বললে হয় কি জানেন, গল্পগুলি খেয়ে ফেলে সবাই। না, এরকম হতে পারে না যে লন্ডনে সিকিউরিটি অতটা ওরা ভাবে না, বাংলাদেশের ক্ষেত্রে হয়তো ভাবতে পারে লন্ডন তো মোটামুটি সেফ, যেখানে যায় যাক না, এরকম হতে পারে না? শুনেন, রাষ্ট্রীয় ব্যাপারগুলি সব দেশে একরকম, লন্ডনকে আপনি এতটা ভেবেন না, এই দেশে আইন খুব কঠা, অন্যায় করে দেন কি অবস্থা হয়। এই লন্ডন এই 200 বছর শাসন করেছে তার ভারতবর্ষ, চরিত্রটা কিন্তু খুব ভালো না, এখন বলতেছেন তো, না না না, ওরাও কিন্তু ওদের ওয়েতে করে, পারস্পরিক সহজে থাকে তো, ইন্টারপোল আছেন একটা, সহজে বিভিন্ন সেক্টর থাকে তো একটা, এইগুলো বুঝতে হবে আমাদের, ওদের এমআই6 আছে, গোয়েন্দা সংস্থা, বিদেশ মেট্রো, এগুলো যোগাযোগ থাকে কিন্তু। চুপ্পু সাহেব এখানে গেছে, কিভাবে চিন্তা করলেন যে তামিম রহমান তাকে ফলো করবে না? যেটা সেও জানে ফলো করবে। কিছু কিছু কথা কিন্তু মুখরোচ বাইরে, কিছু সত্য আছে। উনি যদি কথাও বলে থাকেন, উনি জানতেন ভালো করে, আমি যেই ফোনেই কথা বলি, আমি কিন্তু গোয়েন্দা দ্বারা একেবারে সারাউন্ডেড, কোনো ফোন তার কাছে আসবে না। একটা ফোন যে বাড়িতে তার কাছে আসে, ওই ফোনও কিন্তু পাস করবে গোয়েন্দা দিয়ে, প্রোটোকল অফ দ্য স্টেট, সিকিউরিটি রেঞ্জ। কারণ ওই ফোনটা হয়তো এমন ডিভাইস থাকতে পারে, রাষ্ট্রপতির জীবন চলে যেতে পারে, কি করবে? মানুষ যখন কথা বলে না, মনে একেবারে সেই মনে পান্তা পাতার মতো কথা বলে না। প্রেসিডেন্ট যে খাবারটা খাবে সেটাও টেস্ট করা হয়তো, সব খাবার সে খেতে পারে না তো, যে বাসায় গেছে সেই খাবার টেস্ট করা হবে, কিন্তু উনি তো হেড অফ দ্য স্টেট, ওই প্রোটোকল রয়ে গেছে তো, সে উনি আদৌ কথা বলছেন কিনা, কতটুকু বলছেন কিনা আমি জানি না, আমি শুনছি অনেক স্যালারি, একজন তো বলো স্যালারির কথা বলছে, কেমনে বলো স্যালারির কথা, ওটা পাইলো বিষয়টা কোন হাত দায়িত্ব এখানে, একেবারে সব পানির মতো মনে করতেছে, গ্রামীণ পলিটিক্সের মতো। এটা আমরা কি না পারি করতে। এখন ইংল্যান্ডের যদি প্রাইম মিনিস্টার কোথাও যায় বা কুইন কোথাও যায়, তো সে কি ভাত খাইবো ওই ইচ্ছা মতো যা খাবো তাই খাইবো? বন্ধুর বাসা যে গেল, সে আদৌ সে বাসা কোথায়? রাষ্ট্রপতি জীবন তো রাষ্ট্রের কাছে, একটি অঘটন ঘটলে দায়িত্ব কিনবে, আপনার সিকিউরিটি ফোর্স আছে। খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা হারিয়ে যাই। কিন্তু কিন্তু আপনার কথা বুঝলাম যে এটা সত্যতা সম্পর্কে আপনি সন্দিহান, কিন্তু তাহলে তারেক রহমান কেন ক্ষমতায় আসার পরে, বিএনপি ক্ষমতা আসার পরে আমরা দেখলাম যে চুপ্পু খুবই খুশি, যেন সম্রাট বাবর মাত্র ভারতবর্ষ জয় করে আসছেন এবং ইউনূসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করলেন, তিনি গৃহবন্দী ছিলেন, তাকে এটা করে না এটা করে না, সবই ঠিক আছে, তারেক রহমানের সঙ্গে তার ভালো সম্পর্ক। কিন্তু তারেক রহমান চীন সফর করে আসার পরই দেখলাম বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করলেন না, ঈদ উল আজহার নামাজের সময় তার অবস্থান ছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে কয়েক ধাপ দূরে, সব মিলিয়ে খুবই ক্ষিপ্ত ছিলেন এবং বলা হলো আপনি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করেন, শুক্রবারের 3 দিন আগে। তাহলে এত দ্রুত তাকে পদত্যাগ করতে বলা হলো কেন? আর কদিন থাকলে কি হইতো? তারপর তো কি সে করেছে? করছে তো। সে তো করছে না, নিজের ইচ্ছা করছে না। কোন দেশের রাষ্ট্রপতি যখন পদত্যাগ করে এত লম্বা চিঠি লেখে? এটা কি প্রেমপত্র নাকি? তার রোকি কি আছে না আছে উল্লেখ করে সেখানে? আমরা শুনেছি এইসব চিঠি সংক্ষিপ্ত হয় যে মাননীয় স্পিকার, আমি ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলাম, শেষ। শেষ। তাহলে চিঠিটা ড্রাফটটা কে করলো? কে টাইপে লিখে দিল? সে সিগনেচার করছে, ইনরাইটিং লিখতে হয়, এবং অ্যাড্রেস করছে, ঠিক আছে। তো এখানে যে ঘটনাগুলো দেখালেন স্পিকার দেখালেন, দেখছি নিউরোপ্যাথি অনেক অসুখ বিসুখ, তারপরে মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে। তাহলে কি আপনি মনে করেন যে বিএনপি সরকার এই চিঠি প্রস্তুত করে তার কাছে পাঠিয়েছে শুধু সাইন করে দেওয়ার জন্য? বলতেছে এই চিঠি সে লিখতে পারে না, তার রোগ কয়টা আসে না জাতি জানতে চেয়েছে। এগুলো যেহেতু তাকে পদত্যাগ শুনে রাখেন, জাস্টিস সাইন কি পদত্যাগ করেছিল? সে তো বই লেখছে একটা, যখন জিয়াউর রহমান জানাই দিল পদত্যাগ করবেন, করছে। এরশাদ সময় কে আসলো? এরশাদ সাত্তার চলে গেল। দেখেন এরা কি পদত্যাগ করছিল?
এগুলি জানতে চান, যদি সময় থাকে, যদি আপনার চেষ্টা করেন, এখনো জীবিত আছে এয়ার ভাইস মার্শাল ইজি মাহমুদ, অনেক ঘটনার জীবন্ত সাক্ষী, আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, আমাকে অনেক কিছু বলেছে সে, আমার টক শোতে অনেকবার এসেছে, ইংরেজি টক শোতে, এবং তারে জিজ্ঞেস করবেন কোন আমলে কারা কিভাবে পদত্যাগ করলো, পদত্যাগের কথা জানাই দেওয়া হয়, তখন এটা বলা হয় না আপনি করেন। জাস্টিস সাইমন তাকে জিজ্ঞেস করেছিল পদত্যাগ করবো বলে, সাত করে আর উপায় নিত, ওয়ান্স দিস ডিসিশন, সাইম সাহেব পদত্যাগ করছে না। যখন পদত্যাগ করতে হয় তখন আর স্বেচ্ছা আসে না। এই চিঠি প্রমাণ করতেছে তার পদত্যাগ করতে স্বেচ্ছা ছিল না, এই চিঠি প্রমাণ করে দিচ্ছে। কিন্তু বাকি তো দরকার কি বল, যখন তারেক রহমান মনে করছে এখন তার দরকার নেই, তাকে রাখবো না, মেসেজ দিয়ে দিচ্ছে, ঈদের জামাত দিয়ে দিচ্ছে, আপনি সামনে যান। আমি সেদিন তো টকশো করেছি, মেসেজ দিয়ে দিল তাকে। এবার যখন চীন থেকে আসলো দেখা করে নিস, কারণ জরুরি কিছু না তো, সে তো পুনঃ কথা বলতে পারে, স্যার ফিরে আসছে দিচ্ছেন শেষ। মাধ্যম তো অনেকগুলো আসছে, সংবিধানে লেখা আছে জানাইবেন, কিন্তু এটা কি লেখা আছে সশরীরে যাইবেন? ওই সময় তো টেকনোলজি ছিল না, এই সংবিধান করা হয় এখন তো কত চিন্তা করেন, হাতে মোবাইল তো কথা বলতে পারেন, ভিডিও সারা ফিরে এসেছি, উদ্দেশ্যটা তো অবহিত করা, অবহিত কিভাবে করবে? এখন যদি কোনো এই আইন হয়, কোর্টে যান, সমস্ত গুলি মোড অফ কমিউনিকেশন চলে আসবে। এখনকার বিশ্বটা কিন্তু অন্যরকম, চিন্তা করেন আপনি এখন কথা বলে তো চিন্তা করবেন আমার মোড অফ এক্সপ্রেশনটা কি, মাধ্যমটা কি হবে। এই যে আপনার সাথে কথা বলতেছি, মুহূর্তে দেন সরাসরি কথা বলতেছি, আগে তো টেলিফোনে কথা বলছেন, আর শেখ হাসিনা কথা বলতেছে ভিডিও তো করেন, আর টেলিফোনে কথা বলছে, যার যার মোড আছে তো এখানে। আমি সেই জন্য বললাম দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হয়েছে, এবং উনি যেহেতু জানেন যে পদত্যাগ না করলে বিভিন্ন কলা কৌশলে বিচৌধুরীর মতো আমাকেও না যায় হতো, উনি সে রিস্ক নেননি, নিবে কেন সে? সে তো ভালো করে জানে যে হাসিনা পত্রের পর থাকা উচিত না তার, উনি মেন্টালি প্রস্তুত ছিল, আগে তো বলে দিয়েছিল নির্বাচনের পরে আমি থাকবো না। কিন্তু এই চিঠি তো রয়ে গেছে, থাকবে সারা জীবন, রেকর্ডে থাকবে। এই চিঠি যেদিন একসময় আলোচনা হবে, কোন রাষ্ট্রপতি বাইরে দেখতে পারে কিনা, পারে না। রাষ্ট্রপতি যখন পদত্যাগ করে দেখেন, উনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, উনি স্পিকারের কাছে পদত্যাগ করবেন লিখিত ভাবে। দি মোমেন্ট চিঠিতে চলে গেল, মেজর জেনারেল চলে গেল, মিলিটারি সেক্রেটারি হ্যান্ড ওভার করলো, সাথে সাথে পদত্যাগ করতে শেষ। ওই মুহূর্তে কিন্তু স্পিকার অ্যাক্টিভ প্রেসিডেন্ট হয়ে গেল। এরপরে যখন স্পিকার বা নতুন ভাবে আসলেন আমি স্পিকার, এটা করে অন্যায় পারেন না করতে, তিনি স্পিকার না, তিনি তো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, ওই স্পিকারই সে, ডেপুটি স্পিকার ওই স্পিকার। সংবিধানকে ঘাটেন, আলোচনা করেন, আরো গভীরে যান, বিশ্লেষণ করেন না। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকারের চেয়ারে বসতে পারেন না, ওই চিঠিতে ওটা পারকে কায়সার কামাল পারে। উনি পদত্যাগ করেছেন, উনি হয়ে গেছেন, এই হলো নিয়ম, শেষ। তখন কাকে কি বলবেন? আমাদের দেশে কখনো আইন নিয়ে আলোচনা করবেন, আইন সেটাই যেটা শাসক মনে করে, বেআইনি সেটাই যেটা শাসক মনে করে। কিসের সংবিধান, কিসের নিয়ম, কিছু না। এটাই হচ্ছে মূল কথা। জি, অন্য প্রসঙ্গ আসে। জি, সেটাই আসলে আমরাও দেখি যে উনি শেখ হাসিনা ফিরে আসেন কিনা, এবং রাষ্ট্রপতি চুপ্পু যে পদত্যাগ করলো, এখন করার পরে তার বিচারের একটা প্রসঙ্গ আসে। কিন্তু আমরা শুনেছি সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ দ্বারা রাষ্ট্রপতি সুরক্ষিত, এবং রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে আরে দূর, এনসিপি আমার কি বিচার করবো, আমি সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমি সুরক্ষিত। কিন্তু সেখানে দুটা প্রশ্ন আছে, একটা হচ্ছে যে সংবিধান 51 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতি থাকাকালীন তার কোনো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা যাবে না। কিন্তু যে অভিযোগগুলো আছে চুপ্পুর বিরুদ্ধে, বিশেষ করে এসালমের সঙ্গে ঋণ জালিয়াতি ইসলামী ব্যাংকে, তারপরে মালয়েশিয়াতে সেকেন্ড হোম, দুবাইতে টাকা পাচার, এগুলো তো তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন। তাহলে সেক্ষেত্রে 51 নম্বর অনুচ্ছেদ আসলে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা? দ্বিতীয়ত, যদি ধরেও নেই যে 51 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সুরক্ষা দেওয়া হয়েছে আদালত থেকে, বিচার থেকে, তাহলে 1990 সালে পদত্যাগের পর এরশাদকে জেলে ভরে রেখেছেন কেন 5 বছর? তখন কি এই সংবিধান 51 নম্বর দ্বারা ছিল না, নাকি তখন সালাউদ্দিন সাহেব ছিল না বলে আমরা এটা জানতে পারিনি? শুনেন, এরশাদের সব একটা কমিশন, শাহ কমিশন, মানে শাহ কমিশন, ওই কমিশন 53টা কেস করছিল, সবগুলো কিন্তু রাষ্ট্রীয় থাকা অবস্থায়। কাজে দেখে আমি একটা কথা বলি, রাষ্ট্র যখন মনে করে কিছু করবে, ছলে বলে কৌশলে ক্লজ, সাব ক্লজ, কত কিছু আছে। হ্যাঁ,
রাষ্ট্রপতি থাকা অবস্থায় সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে না, কিন্তু সিভিল কেস হবে। কিন্তু সিভিল কেস নেভার ডাইস, এটা কিন্তু নাগরিক অধিকার, ব্যক্তির অধিকার। ওই সময় তাকে কোনো কোর্টে হাজির করা যাবে না, যেটা বললেন কোনটা, ক্রিমিনাল কেস। এটা কি বলে, কুইন ক্যান নেভার ডু এনি রং, কিং অর কুইন, এটা ব্রিটিশ কনস্টিটিউশন আছে, আপনি যেটা থাকে। কারণ কুইন তো কাজ করে নাই, সে শুধু সাইন দিচ্ছে, কাজটা করছে কে, মন্ত্রী পরিষদ, দায়িত্ব তাদের। উনি হলেন বুঝলে খামাখা সাইন দিচ্ছে, শেষ। এটা হলো মূল কথা। যে জন্য শাহাবুদ্দিন সাহেব যে পদত্যাগ করতে চাইতো, তাহলে যেদিন নাকি ভাষণটা চলে আসতো তার সামনে, লিখিত ভাষণটা, নিয়ম হচ্ছে সংসদ পৃথিবীটা ক্যাবিনেট পাশ করে পাঠাবে তাকে, এবং অক্ষর অক্ষর তাকে পড়তে হবে অ্যাজ পার কনস্টিটিউশন, রুলস অফ স্পিচ প্রেসিডেন্ট, এই সংসদ গণতন্ত্র। উনি যখন দেখলেন এমন কিছু লেখা আছে আমার পড়া ঠিক না, তখন হচ্ছে এটা পদত্যাগ করো। আমি এটা পড়তে পারবো না, আমি পড়তে বাধ্য, কিন্তু যেহেতু আমি একটা গভর্নমেন্টে ছিলাম, সেই গভর্নমেন্ট গুণগান গাইছি, এখন তার বিরুদ্ধে বলতে পারবো, বলতে করে জানা কিছু বলবে না। ওইটা ছিল তার কাজ, ওইটা সে করতে পারছে না, বরঞ্চ সে কামড় দিয়ে ধরে শেখ হাসিনা সে বানা দিল ফেসিবাদী ফেসে কি দাঁড়ালো, ওই ফেসিবাদের আইন তো পাস করছেন, আপনি সাইন দিচ্ছেন না। উনি তো নিজে বেসামাল হয়ে গেছেন। মানুষ যখন ক্ষমতা পছন্দ করে না, ডিবেটটা চলে যাচ্ছে, যেই পদে থাকে না, এই তার তো সেটি বিষয়। আমি তো এখনো বলতেছি উনি ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট ছিলেন। কোনো সন্দেহ নাই। এখন এখন রাষ্ট্রপতি কে হবেন বলে আপনি মনে করেন? ডক্টর ইউনূস নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি খন্দকার মোশাররফ নাকি? এটা ভালো কথা বলছেন। যদি দলের ভিতর থেকে হয়, তো 4-5টা নাম আসছে এখানে, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল, মঈন খান, নজরুল ইসলাম, এই নামগুলো আসতেছে কিন্তু, ঘুরতেছে কিন্তু। এখন দলের বাইরে যাবেন কিনা। অনেকে বলে লন্ডন এগ্রিমেন্ট, তার ইতিহাস দিন কথা হয়েছিল, 4 বছরতে আমরা আসলেন কিনা, পররাষ্ট্রমন্ত্রী চলে আসলেন, ভালো। এখন ডক্টর ইউনূস আসবেন কিনা। এখন যদি মনে করেন আমি এই দেশের সরকার প্রধান ছিলাম, এবার রাষ্ট্রপ্রধান, তারপরে ওই পদ থেকে বিদায় জাতিসংঘের মহাসচিব, কথা বললাম, উনি যদি সবকিছু পেয়ে যায়, আল্লাহ যদি দিয়ে দেয়, আমি কি করবো? রাষ্ট্রপতি পদ তো তার হাতে নাই। যদি তারেক রহমান মনে করে এই মুহূর্তে ডক্টর ইউনূসের উপস্থিতি দরকার, এবং সেই ক্ষেত্রে তার পাওয়ার ফাংশন কমবে কি কমবে পরের ব্যাপার, তো আপনাকে 90 দিনের মধ্যে করতে হতো। এই 90 দিনে তো সংবিধান চেঞ্জ করবেন না, হয়তো কথা বলা থাকবে, কিছু জায়গায় চেঞ্জ করবেন, হতে পারে, নাও হতে পারে। কিন্তু এক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে জনাব সিনা সাইদ। মনে করেন আমি প্রধানমন্ত্রী, হ্যাঁ মনে করেন, আমি তো প্রধানমন্ত্রী জীবন হতে পারবো না, আমি জানি, আমি উদাহরণস্বরূপ বললাম আর কি। মনে করেন আমি প্রধানমন্ত্রী, এখন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমি কি এমন কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করব যার ব্যক্তিত্ব আমার চেয়ে অনেক বেশি, যে যে সমস্ত বিশ্বের যে একজন বিশ্বনেতা, এবং যিনি কিনা নোবেল পুরস্কার প্রাপ্ত, এবং আমার চেয়ে যার বৈশ্বিক ভাবমূর্তি অনেক বেশি, সেরকম একজন লোককে আমি রাষ্ট্রপতি বানাবো কেন? তাহলে তো আমার চেয়ে উপরে উঠে গেল। আমি বুঝছি আপনি যেটা বলতেছেন, এটা হলো ব্যক্তির মানসিক অবস্থা। একটা ব্যক্তি, আমাদের তো সিস্টেমে এটা, প্রধানমন্ত্রী যাকে চায় তিনি তো রাষ্ট্রপতি হবেন। কারণ আছে দেখেন, আপনি কেন চিন্তা করলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দিবস হবে না? আপনার পদটা কি? আপনি ইংল্যান্ডে থাকেন, ইংল্যান্ডের রানী কি দেয় সংসদ নির্বাচিত করে, নির্বাচিত না, ওদের তো সিস্টেম ভিন্ন। সিস্টেম বলি মানে না কেন? আমরা ব্রিটিশ সংসদীয় আমরা সিস্টেম গ্রহণ করেছি, বাট যেহেতু আমাদের রাজা নাই, রানী নাই, সেহেতু আমরা একজন রাষ্ট্রপতি বানাইছি, উজিরে মানে খাবার খাতার কোনো কাজ নাই। ব্রিটিশ সংবিধান গ্রহণ করতে আপনি না, আপনি ব্রিটিশ সংবিধান, সাউথ আফ্রিকা, আমেরিকা বিভিন্ন সংবিধান এটা তৈরি করছে, যেটা ভারত যেটা করছিল। ভারত চিন্তা করলো আমি যদি সংবিধান করতে চাই, তাহলে একজন হেড অফ দেশ দরকার। উনি কিন্তু সরাসরি এটা ওই ওই রাষ্ট্র নিয়ে আসে, আমেরিকান কনস্টিটিউশন নিয়ে আসেন, থাকবে রাষ্ট্রপতি। কে করবে এটা? এটা করবে কে? সংসদ। ক্যাবিনেট। যখনই আপনার রাষ্ট্রপতিকে সংসদ নির্বাচিত করলেন, অর্থাৎ এই ব্যক্তিটি মেজরিটি পার্টির গোলাম হয়ে গেল। এটা পলিটিক্যাল অব্লিগেশন। এই পলিটিক্যাল অব্লিগেশন আর কনস্টিটিউশনাল অব্লিগেশন কিন্তু ক্ল্যাশ হয়ে যায়। জিতে পলিটিক্যাল অব্লিগেশন। যেহেতু ব্রিটিশ কনস্টিটিউশন এটা নাই, ওরা উত্তর দিয়ে আসছে, আপনি উত্তর দিকেন না, আমাকে কেন আপনি ব্রিটিশ চান? আমি শুরুতেই তো ভুল করে ফেলেছি, আমি কেন গেলাম এখানে? আমি চাইতাম না, আমি ফ্রেঞ্চ সিস্টেম যেতাম, ফ্রেঞ্চ সিস্টেম আরো ভালো, শ্রীলঙ্কার সিস্টেম যেতাম ভালো, অনেক সিস্টেম তো আছে এই ভিতরে, তো পারবেন না তো। আমি তো মনে করি আমাদের বড় একটা ভুল হয়েছে কি জানেন, আমরা সংসদীয় গণতন্ত্রের বলি না বারবার যে এটা হলো মাথা কাটা, মাথা কাটা আছে, মাথা বসাই দেবো, তো মাথা বসাইতে যাবেন আর পাওয়ার ফাংশন কি? ইংল্যান্ডের যুবরাজের সামনে কোন প্রধানমন্ত্রী ব্যয় করতে পারবে? ট্রেডিশন পারবে না, ট্রেডিশন কিন্তু
উনি কোনো কাজে না গেলাইব পলিটিক্যাল আজ বলবে না। ওনাকে তেমন কিছু বলাইবেন যে জাতি পছন্দ করে না, না। উনি যদি দেখেন তাদের বলেছেন যে লেবার পার্টি খারাপ, ঘুষখোর, উনি বলবে না? বলবে না। ড্রাম নিয়ে যান না, উনি চক্ষু বুঝে সাইন দিবে না, না চক্ষু কে বলছেন? উনি যদি দেখে এমন কিছু কথাবার্তা আছে যা তার চেয়ারের প্রতি মানে না, উনি সাইন দিবে না। এগুলি যারা বলে আবেগে বলে, কিন্তু বাস্তব ভিন্ন জিনিস। ওই ইংল্যান্ডে যেমন আপনার রাজতন্ত্র ভাঙতে পারেননি, রাখতে হয়েছে, আপনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। তো বাংলাদেশে কি করলেন? একটা প্রেসিডেন্ট নির্বাচন করবেন, নিয়ে এলেন। এটা যখন নিয়ে এলেন, এটা জন্মগত তোমাকে বলা হচ্ছে, জন্মগত কি লুলা লুলা করা। এর কাছে আপনি কি চান? এখন প্রেসিডেন্ট কি হবে? যদি দলের ভিতরে হয়, এর একজন আসবে। দলের বাইরে গেলে নামটা আসে ডক্টর ইউনূস। তখন কি এই মুহূর্তে বাংলাদেশে তাকে দরকার? সেই প্রশ্ন বড়, কিন্তু তাকে দরকার যদি মনে করেন, অনেক সংকট আছে, তাকে রাইখা তার চিন্তা করতে পারে আমি একটু সামনে আগাবো, বাধাগুলো সেটা কি করবে। সেক্ষেত্রে এই কথা আসবে না সে আমার তো বড় প্রশ্নটা। কারণ আপনি তো চাচ্ছেন তাকে আপনার প্রয়োজনে, খেয়াল করেন, আপনার প্রয়োজনে চাচ্ছেন ওই মাপের লোক। আর একসময় আপনার প্রয়োজন কি চাইছেন? একটা ভেড়া চাইছেন আপনি, এবার তো ভেড়া চাইবেন না, এবার একটা সিংহ চাচ্ছেন আপনার প্রয়োজনে, যে তাকে নিয়ে আমি বিশ্ব সংসারে এই প্যারাজুরি করাবো, যেটা ভিন্ন প্রেক্ষাপট। কাজে উনি আসবে না কেন? উনি বলবেন কেন ক্ষমতা করা? উনি দেখবে আমার চেয়ারটা ঠিক আছে না, উনি জানা ভালো কিনা ওই চেয়ারে যে বসে আমি ডক্টর ইউনূস ইউনূসি, এবং তাকে অসম্মান করতে পারবে কেউ? উনি যদি মন্ত্রীকে ফোন করে আমার এই কাজটা দেখে তো মন্ত্রী মানা করবে না। কিন্তু এই প্রেসিডেন্ট বলে কি করবো? স্যার আমি প্রাইম মিনিস্টার সারা করবি। ওদের খেয়াল করবেন, কিন্তু এই জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। কারণ ডক্টর ইউনূস চলবে তার নিজস্ব ইমেজে, আর সেই ইমেজকে পুঁজি করবে তারেক রহমান। খেয়াল করেন, কিন্তু তার স্বার্থে। এখানে কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন। একসময় কি করেন, দুর্বল প্রেসিডেন্ট চাইবেন কি জন্য? আপনার স্বার্থে, বুঝলে কথাবার্তা না বলে। আবার এখন কি চাচ্ছেন? আমি এরকম প্রেসিডেন্ট চাই যার পৃথিবী চীনে জানে আমি তাকে দাঁড়িয়ে দিচ্ছি, তাহলে হিজ রাইট ম্যান। বাট ইতিহাস বলে যে প্রধানমন্ত্রীরা সবসময় দুর্বল প্রেসিডেন্টই পছন্দ করে, বেশি ব্যক্তিত্বশালী প্রেসিডেন্ট নিয়োগ করলে আবার বলে না আমি জিয়ার কবর জিয়ারত করব না, আমার দলের আমি প্রেসিডেন্ট বানাইছি, আমার দলের প্রতিষ্ঠাতার কবর সে জিয়ারত করব না, আমি বি চৌধুরীর কথা বলতেছি। তো এই কারণে দলগুলো চায় একটা দুর্বল ভীরু একটা রাষ্ট্রপতি বানাতে, যা শিখায় যা বলে তাই শিখায় তাই করে, ওই যে যেমন নাচাও তেমন নাচি, পুতুলের কি দোষ। কিন্তু ইউনূস তো সেরকম না। আমি একটা উদাহরণ দিই আপনাকে। ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে আসলেন কে? ওই যে পণ্ডিত কি নারায়ণ, ভুলে গেলেন আমরা। রাজেন্দ্র প্রসাদের কাছে ফাইল যেত, সে বলতো আই এম দ্য প্রেসিডেন্ট, তখন তাকে স্মরণ করে দিত নেহরু, ইয়েস ইউ আর দ্য প্রেসিডেন্ট আন্ডার ক্যাবিনেট সিস্টেম গভর্নমেন্ট। ভারতের প্রেসিডেন্ট ক্ষমতা আছে, কিন্তু আবার দেওয়া করতে পারে। ফেডারেল গভর্নমেন্ট তো ওখানে রুট করতে পারেন না, কিন্তু স্টেট প্রেসিডেন্ট কিন্তু সেটা করে না, ভারতের সরকার সেটা করে না। ভারতের এই যে কতগুলি প্রেসিডেন্ট আসছিল, তার মধ্যে রাধাকৃষ্ণ সম্ভবত একটা হলো জৈন প্রসাদ, সরি ওই রাজেন্দ্র প্রসাদের পরে যে আসলো আর কি, নেহরুর সাথে পরে ডক্টর কিনে ভুলে গেলাম, উনি আসছিলেন কিন্তু। এবং প্রত্যেকটা প্রেসিডেন্টে কিন্তু চেষ্টা করছিল। জ্ঞানী জৈল সিং চিন্তা করে, রাজীব গান্ধীর সময় প্রেসিডেন্ট ছিল উনি। রাজীব গান্ধী যখন ফিরে আসলেন বিদেশ থেকে, আসার পরে তো সংসদে যাবেন, মেজরিটি নেতা হবেন, নেতা হওয়ার আগে সে তাকে শপথ দিয়ে দিল, এরকম অসুবিধা মানে গেল। এই জন্য বললাম যে আবার দেখেন ফখরুদ্দিন আলী আহমদ, ভারতের প্রেসিডেন্ট, তার কি বলা হয়? টিমিড প্রেসিডেন্ট। ইন্দিরা গান্ধীর বলার আগেই সে দাঁড়িয়ে থাকতো, বিবেকেরও তাই ছিল। কিন্তু সব প্রেসিডেন্ট এখনো হয় না, চরিত্র পার্থক্য থাকে। ওই সমস্ত প্রেসিডেন্ট কারা ছিল? তারা কংগ্রেসের সভাপতি ছিল। কিন্তু আমাদের এখানে যারা প্রেসিডেন্ট হয়, তারা দলের স্বাভাবিক একটা নেতা। আপনি বলেছেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল রাজেন্দ্র প্রসাদ। পরে আপনি একটা নাম বলেন, আরেকজন রাষ্ট্রপতি, আপনি নামটা বলতে পারলেন না। এখানে আমি তো তালিকা দিয়েছি। রাজেন্দ্র প্রসাদের পরে ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওটাই। তারপরে জাকির হোসেন, ও মুসলমান ছিল একজন, জাকির হোসেন। মুসলমান তো আরো ছিল, বরাহগিরি, ভেঙ্কটগিরি, মোহাম্মদ হিদায়তুল্লাহ। ভারতের রাষ্ট্রপতি ছিল ফখরুদ্দিন আলী আহমেদ, আবার একজন সিংও ছিল, জৈল সিং। এরা ছিল দুর্বল, ইন্দিরা গান্ধী কত উঠতে বসতো। আবার আরেকজন ছিল এপিজে আবুল কালাম, তো রিসেন্টলি ছিল, প্রতিভা পাতিল, প্রণব মুখোপাধ্যায়, রামনাথ কোবিন্দ, এখন এক মহিলা আছে দ্রৌপদী মুর্মু। এই যে আবুল কালাম কথা বললেন,
উনি তো অন্য হবে লোক, তাকে প্রেসিডেন্ট মানে বানাইছে তো। ওই পরমাণু শিল্পে তার অবদানের জন্য তো বানাইছে। ভারতের কনস্টিটিউশনে প্রেসিডেন্টের গুরুত্ব আছে, অনেক পাওয়ার দেওয়া আছে, আর ফেডারেল গভর্নমেন্ট তো অনেক কিছু করার আছে। কিন্তু আমাদের এখানে যেটা হয়, হিজ মাস্টার ভয়েস সুতরাং এটাও কিন্তু মানতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আর 3-4 দিন পরে জুলাই 5ই আগস্ট হবে শেখ হাসিনার পলায়নের দ্বিতীয় বার্ষিকী, হয়তো আমরা এর ভিতরে অনুষ্ঠান করবো না, এই কারণে আপনার কাছে আমার প্রশ্ন যে